আজকের বাজারের কাজ শেষ করতে করতে একটু রাত হয়ে গেল। গভীর রাতে আমি বাজার থেকে বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই আমাকে এখন হেঁটেই বাড়িতে ফিরতে হবে। আমি উপজেলা সদরে একটা দোকানে কাজ করি এবং এটাই আমার রুজিরুটি, যার কারণে অনেক সময় দেখা যায় আমাকে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা-11টা বেজে যায়। আর এখন তো রাত 1টা বাজে। এই রাতের বেলা আমি নিশ্চয়ই কোনো গাড়ি ঘোড়া পাবো না। আমার দোকানের যে মালিক আছে, সেই মালিকের ছেলের একটা ছোট মোটরসাইকেল আছে। আমি কত করে বললাম সেই মোটরসাইকেলটা দিয়ে আমাদের বাজার পর্যন্ত অন্ততপক্ষে নামিয়ে দিয়ে আসুক। সে কোনো কথাই শুনল না। সে মোটরসাইকেল টেনে বাড়িতে চলে গেল 12টার দিকে, আর আমাকে বলল দোকান বন্ধ করে বাড়িতে যেতে। আমি আর কি করার, কর্মচারী হয়ে পড়েছি বিপদে। আর গরিব মানুষ হলে তো বিপদের কোনো শেষ থাকে না। দোকানটা বন্ধ করতে করতে প্রায় 1টা বেজে গেল, কারণ দোকানে একটু গণনার কাজ চলছিল। 6 মাস পরপরই এই দোকানে গণনার কাজ করা হয়, দেখা হয় যে মালগুলো ঠিকঠাক আছে কিনা। সেজন্য আজকে রাত 1টা পর্যন্ত আমাকে এখানে থাকতে হয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক আছে, তবে এর আগের যে কর্মচারী ছিল সে কিছু মাল চুরি করেছিল, সেটাই দেখার জন্য আবার টেস্ট করেছে। তবে আমি কোনো কিছু নেইনি বলে মাল একদম ঠিকঠাক মতো আছে। দোকানটা বন্ধ করে গ্রামের মেঠো পথ দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। অনেকদিন হেঁটেই বাড়ি ফিরতে হয়। দেখা যায় কি যে রাত হয়ে যায়, গাড়ি ঘোড়া খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক টাকা ভাড়া দিতে হয়, যার কারণে আমি হেঁটেই ফিরি। 4-5 কিলোমিটার রাস্তা মোটে। আমি হাঁটতে শুরু করলাম। আসমানে ফকফকে জ্যোৎস্না উঠেছে। এই জ্যোৎস্নার আলোতে বাড়িতে চলে যাওয়া যাবে, সমস্যা নেই। আর যেহেতু আজকে 1টা পর্যন্ত ডিউটি করেছি, কালকে দুপুরের পরে আসলেও সমস্যা হবে না, সেহেতু আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। আমি জ্যোৎস্নার নিচ দিয়ে সুন্দর মতো হেঁটে যাচ্ছি। খানিকটা দূরে শহর শেষ হয়েই গ্রামের মেঠো রাস্তা পড়ে। দুই পাশে শুধুমাত্র ফসলি জমি আর ফসলি জমি। হঠাৎ করেই, যেটা কিনা খুবই অদ্ভুত বিষয়, আমি দেখতে পেলাম তাল গাছের পাশে আসমান থেকে একদম জমিন পর্যন্ত একটা টর্চ লাইটের মতো আলো নিচের দিকে পড়ল। আলোটা এত সাইডে বর্ডার করা এবং এতটা ঘোরানো, প্রায় মনে হচ্ছিল যে 200-300 মিটার জায়গা জুড়ে সেই আলোটা পড়েছে একদম উপর থেকে। আর টর্চ লাইটের আলো এত উপরে তো যাওয়ার কথা নয়, আর এত ছড়ানো আলো তো কখনোই হয় না। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করলাম যে এখানে আসলে জিনিসটা কি। আমি দেখতে পেলাম খানিকক্ষণ বাদে সেই আলোটা নিভে গেল। কি এমন আলো এখানে পড়ল যে এরকমভাবে এই জায়গাটা পুরোপুরি আলোকিত হয়ে গেল? এত রাত্রেবেলা সাধারণত এইসব রাস্তা দিয়ে আমার যাতায়াত খুব একটা হয় না। আর গ্রামের এই মেঠো রাস্তায় রাত্রেবেলা টুকটাক 2-1জন কৃষক ছাড়া আর কেউ থাকে না, তাও সেই ধানের সময়। আর এখন তো মাঠ পুরো খা খা করছে, এখন তো কোনো কৃষক থাকার কথা না। আর এটা কেমন আলো! আমি সঙ্গে সঙ্গে রাস্তা থেকে নেমে মাঠের ভেতরে চলে গেলাম। তারপর একটু সামনে এগোতেই দেখি একটা বাচ্চার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কোন দিক থেকে বাচ্চার আওয়াজ ভেসে আসছে আমি সেটাই বুঝতে পারতেছি না। আমি একটু সামনের দিকে আগালাম। জমিতে এখনও টুকটাক ফসল আছে। ফসলের কোনো একটা ভেতরে মনে হয় কোনো একটা বাচ্চা কান্না করছে। আমি চারপাশটা খুঁজতে লাগলাম। খানিকক্ষণ বাদে দেখতে পেলাম একটা ক্ষেতের পাশে কম্বলে এবং ঝুড়িতে মোড়ানো একটা শিশু। শিশুটা এত সুন্দর যে তার দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। সে চিৎকার করে করে কান্না করছে, আর তার গায়ে বেশ কিছু পিঁপড়ায় কামড়াচ্ছে। আমি দেখে হতভম্ব হয়ে গেলাম। ভাবলাম, এত সুন্দর একটা শিশুকে এরকম জঙ্গলের মধ্যে মাঠের মাঝখানে কে ফেলে গিয়েছে? এরকম নির্দয় মানুষ কি কেউ হতে পারে? শিশুটাকে দেখে সত্যি বলছি, কারোরই চোখ ফেরানোর কথা নয়। এত সুন্দর শিশু আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি সঙ্গে সঙ্গেই শিশুটাকে কোলে তুলে নিলাম। একটা পিঁপড়া তাকে কামড়াচ্ছিল। সেই পিঁপড়াটাকে আমি ফেলে দিয়ে সেখানটা ভালো মতে আদর করে দিতে লাগলাম। এরপর সেই ঝুড়ি সমেত তাকে উঠিয়ে আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আমি খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম, কারণ হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। শিশুটি এত জোরে কান্না করছে। বাড়িতে আমার ছোট বোন আছে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওকে গরুর দুধ খাওয়াতে হবে, না হলে হয়তো বাঁচবে না। মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খায়নি। কেমন নির্দয় মা যে এখানে এরকম রাস্তার মাঝখানে, মাঠের মাঝখানে ফেলে গিয়েছে। আমি তো এরকম জীবনে দেখিনি। আমি রাস্তা দিয়ে এসব বলতে বলতেই যাচ্ছিলাম। খানিকক্ষণ বাদে আমি দেখতে পেলাম আমার আশেপাশে একদম কালো মেঘে ছেয়ে গেল।
চারপাশের গাছগুলো মনে হচ্ছিল উপরে আমার গায়ের উপর এসে পড়বে, কিন্তু খানিকক্ষণ বাদেই শান্ত হয়ে গেল। আমি বুঝতে পারলাম না আসলে বিষয়টা কি হচ্ছে। আমি আরেকটু সামনে এগোতেই দেখি আমার রাস্তার মাঝখানে দুটো খ্যাঁকশিয়াল দাঁড়িয়ে আছে। এরকম বিরান এবং ফাঁকা মাঠযুক্ত সময়ে খ্যাঁকশিয়াল থাকার তো কথা নয়। আমি চমকে গেলাম, সাথে আমার বাচ্চা আছে। এই অবস্থায় যদি এদের খপ্পরে কোনোভাবে পড়ি তাহলে তো এরা আমাকে খেয়ে ফেলবে, আর বাচ্চাটাকে তো একদমই আস্ত রাখবে না। আমাকে যা করার করুক, কিন্তু বাচ্চাটাকে কোনোভাবেই বিপদে ফেলা যাবে না। আমি সঙ্গে সঙ্গেই সাইড থেকে একটা ডাল ভেঙে তাদের মারতে গেলাম। তারা দেখি আমার দিকে আরও তেড়ে আসছে। আমি শক্তি সঞ্চয় করে ঝজরে তাদের পায়ের দিকে একটা আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গেই তারা ছিটকে নিচে পড়ে গেল, কিন্তু তারপরেও সেখান থেকে কোনোভাবেই সরছিল না। তারপর আমার হাতে একটা লাইটার ছিল, সেই লাইটারটা পকেট থেকে বের করে হাতে নিয়ে সাইডে থেকে কয়েকটা খড়ি নিয়ে আমি তাতে আগুন জ্বালালাম। আগুন জ্বালিয়ে আমি তাদের দিকে ছুঁড়ে মারতেই তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। সম্ভবত এই গ্যাস লাইটের কারণেই এদের হাত থেকে বেঁচে গিয়েছি। তবে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমি সঙ্গে সঙ্গে এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এতক্ষণ আমার সঙ্গে যা যা ঘটেছে সম্পূর্ণ জিনিসই আমার বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছিল। আমি এসেই দরজার টোকা দিতেই ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, কী রে ভাই, এত দেরি করলি কিসের জন্য? আমি বললাম, আজকে দোকানে একটু বেশি কাজ ছিল রে। এক কাজ কর, তাড়াতাড়ি ভেতর থেকে একটা গরম কাপড় নিয়ে আয় তো, এই কাপড়টা পুরো ভিজে গেছে। আমার কোলে একটা শিশু দেখে আমার ছোট বোন চমকে গেল, বলল, তোর কোলে এই বাচ্চাটা কার? আমি বললাম, তাড়াতাড়ি আন, বলছি। তারপর ভেতরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। শিশুটিকে একটা পরিষ্কার এবং ভালো তোয়ালের উপর শোয়ানো হলো। ততক্ষণে শিশুটি ঘুমিয়ে পড়েছে, সে আর কান্নাকাটি করছে না। আমি ভেতরে গিয়ে দেখি শিশুটি কি আরামেই না ঘুমাচ্ছে। হঠাৎ করেই আমাদের বাড়ির চারপাশে আমি দেখতে পেলাম কোনো একটা আলো জ্বলছে। এত রাত্রেবেলা আলো তো জ্বলার কথা না। টিনের বেড়ার ফাঁক দিয়ে আলোটুকু দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আমি আমার ছোট বোনকে সবকিছু খুলে বললাম, যেরকম মাঠের মাঝখানে কে যেন ফেলে গিয়েছে। এই কথা বলার পর আমার ছোট বোন বলল, কি নির্দয় মানুষ রে বাবা, এত চমৎকার একটা শিশুকে কেউ ফেলে যেতে পারে? তারপর আমি এবং আমার ছোট বোন সারা রাত সেই শিশুটাকে যত্ন করলাম। আমাদের সেদিনকে ঘুমিয়ে আসলো না। মনে হলো যেন স্বর্গ থেকে দুধ নিচে নেমে এসেছে এবং সে আমাদের বাসায় এসেছে। কি ফেরেশতার মতো একটা শিশু, দেখেই পরাণ জড়িয়ে যায়। আমার ছোট বোন তো সারা রাত ঘুমালোই না। সেবা যত্ন করতে করতে কখন যে দুজনেই বাচ্চাটার পাশেই ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও জানি না। হঠাৎ করে ফজরের আজান দেওয়ার টাইমে আমার ঘুম ভাঙলো। আমার ছোট বোন তখনও ঘুমাচ্ছে। আমি উঠে দেখি শিশুটা ঘুমাচ্ছে এবং তাকে একটু খাবারও খাইয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে শিশুটার বয়স 8 কি 9 মাসের আশেপাশে হবে। ভালোই বড়, কিন্তু একে এরকম ভাবে ফেলে গিয়েছে কে, সেটাই বুঝতে পারছি না। বাসায় দুধ ছিল, সেই দুধটুকুই ছোট বোন কোলে করে চামচ দিয়ে খাইয়ে দিয়েছে। খাওয়ার পরেই সে একটু আরাম করে ঘুমাচ্ছে। বাসায় আনার পর বেশ খানিকক্ষণ কান্না করেছে। আমি উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে ফজরের নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমি দেখতে পেলাম আমার পেছন পেছন সেই নেকড়ে শিয়াল দুটো আসছে। আমি আসলে বুঝতে পারলাম না এই নেকড়ে শিয়াল দুটো আমার পিছু কেন ছাড়ছে না। এরা কারা আর আমার সঙ্গে কি চায়? ওরা না ওই জঙ্গলের মাঝখানে ছিল, এরকম বাড়ির মধ্যে কিভাবে আসলো কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে পেছন দিকে তাকিয়ে দেখি তারা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। আমার মাথায় আসলে কিছুই ঢুকছে না। আমি বাসায় এসে দেখলাম কি যে ছোট বোন এবং শিশুটা তখনও ঘুমাচ্ছে। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম, কারণ সারা রাত্রে একটু ঘুম হয়নি। বিছানায় শুয়ে আমি ভাবতে লাগলাম আমাদের সে ছোটবেলার কথা, যখন আমাদের বাবা মা বেঁচে ছিলেন। আমার নাম আলী নূর। আমি গ্রামে বসবাস করি। আমার বাবা এবং মা দুজনই মারা গিয়েছেন। আমার ছোট বোন এবং আমি এখানে বসবাস করি। আমার ছোট বোনের বয়স যখন 8 মাস তখন আমার বাবা মারা যায়, আর 5 বছর বয়সে রেখে আমার মা মারা গিয়েছিল। তারপর থেকেই আমি ওকে দেখে শুনে বড় করছি, কিন্তু মনে হচ্ছে আমাদের ঘরে আরও একটা ছোট বোন চলে এসেছে। সত্যি এই মেয়েটা এত সুন্দর, আমার দেখে খুব ভালো লাগতে শুরু করলো। মনে হচ্ছিল যেন এ আমারই একটা ছোট বোন, এত সুন্দর এবং কিউট। আমার ঘুম ভাঙলো পিচিটার কান্নার শব্দে। তখন 10:30 বাজে। পিচিটা এত লম্বা একটা ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু। ছোট বোন উঠে তার জন্য দুধ গরম করতে লাগলো। দুধ এবং খাবার রান্না করেছে, তারপর খাইয়ে দিতে লাগলো। পিচিটা কি সুন্দরভাবে চামচ দিয়ে খাবার খাচ্ছিল, দেখেই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল।
আমার ছোট বোনের নাম মীরা। আমি মীরাকে বললাম, মীরা আমি কামে বেরোচ্ছি রে, আমাকে যাইতে হবে দোকানে। মীরা বলল কি যে, ভাইয়া তুই তাড়াতাড়ি একটা ফিডার কিনে দিয়ে যা, এরকমভাবে তো খাওয়াইতে পারবো না। আমি বললাম, ফিডার আসার সময় নিয়ে আসবো না, তুই একটু কষ্ট করে খাওয়া। ও বললো কি যে, এখনই তুই বাজারে যাবি, বাজারে গিয়ে একটা ফিডার এনে দে, আর এই যে দুধ নিয়ে এসে দে। আমি কাকিদের বাসায় গিয়েছিলাম, ওরা আজকে দুধ দোহাই নাই, দুধ না হলে তো খাইতে পারবে না, আর ওর জন্য কিছু খাবার এবং সুজি নিয়ে আসিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। আজকে ভাবলাম দোকানে যাব না, কারণ কালকে ইনভেন্টরি করেছি, আর আজকে দোকানে না গেলেও হবে, সন্ধ্যার পরে যাব। আমি বাজারে গিয়ে ভালো মন্দ কিছু খাবার এবং ওর জন্য সমস্ত জিনিসপাতি কিনে নিয়ে আসলাম, তারপর ওকে খাওয়ালাম। এরকম করে আমাদের দিন খুব ভালোই কাটছিল। ও যেদিন থেকে আমাদের কাছে এসেছে, আমাদের পরিবারে কেমন যেন একটা শান্তি বিরাজ করছে। সবসময় কেমন যেন ঘরের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। পরিবেশটা একদম ঠান্ডা, নির্মল একটা পরিবেশ, এত চমৎকার লাগে যেন মনে হয় আমরা স্বর্গে বসবাস করছি। এরকম দিন যেতে থাকে। এর মাঝখানের একদিনকার ঘটনা, আমার ছোট বোন মীরা কলপাড়ে গেছে কাজ করতে, আর আমি আমাদের বাঁশঝাড় থেকে একটা বাঁশ কাটতে গিয়েছিলাম। বাঁশ কেটে এসে যেই আমি উঠানে দাঁড়িয়েছি, তেমনি আমি সামনে দেখে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম রাত্রির গায়ের ওপর একটা সাপ ফনা মেলে দাঁড়িয়ে আছে। আমি তো দেখে সম্পূর্ণরূপে অবাক। কি ব্যাপার, সাপ ফনা মেলে দাঁড়িয়ে আছে কিসের জন্য? আরেকটা বিষয়, আমি ওকে যেহেতু রাত্রেবেলা কুড়িয়ে পেয়েছিলাম, সেহেতু ওর নাম রেখেছিলাম রাত্রি। আমি রাত্রির সামনে গিয়ে দেখলাম ওর বুকের উপর একটা সাপ ফনা মেলে দাঁড়িয়ে আছে, এবং সেটা দেখে রাত্রি খেলা করছে। আমি আসলে বুঝতে পারলাম না এখন কি করা উচিত। সাপটা যদি কোনোভাবে সবল মেরে দেয়। তারপর আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম সেই নেকড়ে দুটো ওইখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের অঞ্চলে এরকম নেকড়ে তো আমি কোনোদিন দেখিনি। সে রাত্রিকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু সাপটাই তাকে প্রোটেক্ট করছে বারবার। নেকড়ে দুটো যত বাড়ির সামনে আসার চেষ্টা করছে, সাপটা ঠিক তত বাড়ি তাদেরকে কামড় দেওয়ার চেষ্টা করছে। আমি এসে বাঁশ দিয়ে ধাওয়া করতেই সেই নেকড়ে দুটো পালিয়ে গেল। আমি আসলে বুঝতে পারছিলাম না, জিনিসটাকে দেখতে নেকড়ের মতোও না, আবার শিয়ালের মতোও না, একটা অদ্ভুত ধরনের জন্তু। এ কেমন জন্তু? তারপর সেই সাপটা হঠাৎ করে দেখি গায়েব। আমি যখন নেকড়ে দুটোকে তাড়া করে ফিরে আসলাম, আমি এসে সেই সাপটাকে আর দেখতে পেলাম না। দেখলাম রাত্রি বসে আছে এবং খেলাধুলা করছে। একটু আগেও সে সাপটার সঙ্গেই খেলাধুলা করছিল, কিন্তু হঠাৎ করেই এটা কি ঘটলো? আর আমি অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটে আমাদের সঙ্গে। হঠাৎ করেই যখন শুয়ে থাকি, দেখি রাত্রি বিছানায় নেই। এতটুকু শিশু কোথায় যাবে? সারা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও দেখি সে আবার বিছানায় এসে শুয়ে আছে। অবাক করার মতো বিষয়, আমার কাছেও কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগে। তবে রাত্রি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে, সুখ আর সমৃদ্ধিতে ভরে গিয়েছে। প্রায় 2 বছর মাঝখানে কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি। রাত্রি হাঁটা শেখে এবং আমাদের ঘরে একরাশ শুভ্রতা নিয়ে যেন চারিদিকে সে শুধু হাঁটাচলা করতে থাকে আর দৌড়াতে থাকে। এত ভালো লাগে। রাত্রি আমাকেও ভাইয়া বলে ডাকে, আর মীরাকে মীরা আপু। ও এত চমৎকার করে বলতে পারে, আমি শুনলে একদম মাঝে মধ্যে হাসি। কিরকম দাঁত ভেঙচিয়ে বলবে মীরা আপু, এরকম করে বলে, আর মীরা খিলখিল করে হাসে। এত চমৎকার লাগে। তারপর হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে মীরার জন্য একটা সম্বন্ধ আসলো। মীরার এবার 19 বছর পড়েছে। আমার ছোট বোনটা দেখতে বেশ সুন্দরী মাশাআল্লাহ। মাঝে মধ্যেই 2-1টা বিয়ের প্রপোজাল আসতেই থাকে, তবে ভালো পাত্র পাই না বলে বিয়েটা দিচ্ছি না। ঘটক সাহেব কালকে এ বাড়িতে এসেছিলেন। তিনি জানালেন হাবিব নামের একটি ছেলের সঙ্গে তার ছোট বোনের বিয়ে ঠিক করতে। ছেলেটা দেখতে শুনলে খুব মাশাআল্লাহ। ঢাকা শহরে থাকে, একটা ভালো কোম্পানিতে চাকরি করে, বেতনও ভালো। তাতে করে মীরার যদি বিয়ে হয় তার সঙ্গে, তাহলে খুব ভালোই হবে। কিন্তু মীরা এই বিয়েটা কোনোভাবেই করতে চায় না। কারণ হচ্ছে সে রাত্রিকে ছেড়ে কোনোভাবেই যাবে না। ছেলেটা তাকে সাথে করে ঢাকা শহরে নিয়ে যাবে, আর ঢাকায় গেলে সে তার ভাইকেও দেখতে পারবে না। আর রাত্রিতে সে ছোটবেলা থেকেই মানুষ করেছে, কিন্তু এরকমভাবে চলে যাবে। সে তার ভাইকে বলতে লাগলো, না আমি বিয়ে করব না। তারপর আমি বলতে লাগলাম যে এটা তো সম্ভব না, তোর বয়স হয়েছে, এবার তো বিয়ে শাদী করে তোর সংসারটা গোছাতে পারলে তারপর আমি একটু স্বস্তি পাই। তোর বিয়ের জন্য আমি বেশ কিছু টাকা পয়সাও জমিয়েছি। যাই হোক, মীরার কথা কি আর শোনা যায়? হাবিবদার বাড়ি থেকে সেদিন সবাই এসেছিল, এসে মীরাকে দেখে গিয়েছে। দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই, তবে একটু শর্ট। মীরার সঙ্গে মানাবে অবশ্য। আমার বোনও খানিকটা শর্ট। দুজনে একদম পাশাপাশি দাঁড়ালে মনে হয় একটু উপর নিচ, তবে সেটা কোনো সমস্যা না। মীরা কোনোভাবে রাজি হয়ে গেলেই হবে।
আর রাত্রি ওকে আমি একাই দেখতে পারবো। এবার 2 বছর পড়লো রাত্রির। তবে ওকে দেখে আমার কেমন যেন খুবই আজব আজব লাগে। রাত্রেবেলা হুটহাট করে ঘুম থেকে উঠে দেখি ও উপরে উঠে বসে আছে, কিন্তু কথা হচ্ছে কি এত উপরে কিভাবে উঠলো? ও তো ওঠার কথা না। এটা দেখে আমি চমকে যাচ্ছিলাম, কারণ আমাদের ওই ঘরের উপরে একটা তাক রাখা আছে, সেই তাকের উপর উঠে গিয়ে বসে থাকে। আমি ভাবলাম হয়তো জানালা বেয়েই উঠলো। এরকম শয়তান মেয়েকে আমি পালবো কিভাবে? এত পরিমাণ ফাজিল। ও যতদিন আছে ততদিন অন্তত পক্ষে একটু শান্তি পাবো, কিন্তু ও চলে গেলে এই রাত্রিকে পালতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি একটা বিয়ে করে নিব না, সমস্যা কি? মীরা বলল কি যে ভাইয়া তুই বিয়ে ঠিক করে দে। আসলে ঠিকই বলেছিস, আর কি করার। হাবিবরা বিয়ের দিনক্ষণ তারিখ ঠিক করলো, আগামী শুক্রবার বিয়ে। এরই মধ্যে সমস্ত কিছু গোছগাছ হয়ে গেল। হাবিব ঢাকা থেকে গত মাসে এসে রাস্তা দিয়ে যখন আসছিল, মীরা তখন রাত্রিকে নিয়ে রাস্তা দিয়ে আসার পথেই হাবিব মীরাকে দেখতে পায়। তারপর থেকেই সে তাকে পছন্দ করে ফেলে এবং বিয়ের জন্য সম্বন্ধ পাঠায়। তবে ভালোই হয়েছে। শুক্রবারের আগের দিন রাত্রেবেলা আমি হইচই শুনে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি হাবিব গাছের মাথায় উঠে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার ভাই, তুমি গাছের মাথায় উঠে বসে আছো কিসের জন্য? হাবিব বলল, একটু আগেই এখানে বিরাট এক সাপ দেখেছি আমি, যে সাপ ফনা মেলে আমাকে সবল দেওয়ার চেষ্টা করছিল। ভয়ে আমি গাছে উঠেছি। কিন্তু আমি বললাম, কিন্তু তুমি এই অর্ধেক রাত্রে এখানে কি করছো? এখন তো প্রায় 12:30 বাজে, আগামীকালকে বিয়ে, তোমাদের বাড়িতে তো সব তোড়ঝোড় চলছে, কিন্তু তুমি এখানে এই বাড়ির পেছনে কেন? হাবিবের মুখে কোনো কথা নেই। তারপর কিছুক্ষণ পরে মীরা ঘর থেকে বেরিয়ে আসলো। হাবিব এবং মীরার দুজনের কথা হয়েছে এবং কথা হয় এখনো। তবে এতটুকু বুঝতে পারলাম যে হাবিব নিশ্চয়ই লুকিয়ে আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছিল। একটুও তর্স হয়েছে না, আগামীকালকেই বিয়ে আর বউকে আজকে দেখতেই চলে এসেছে। কি অদ্ভুত! আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে সেখান থেকে চলে আসলাম। তারপর মীরা বলল কি যে, আপনি এখানে কেন এসেছেন? সাপের ছবল খেয়ে তো মরেন নাই, সেটাই কপাল। এখন এখান থেকে চলে যান। রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে হাবিবের চিৎকার ভেসে আসলো। আমি এবং বাড়ির সবাই দৌড়ে গেলাম। যাওয়ার পর দেখতে পেলাম সে অর্ধেক রাস্তায় চিৎ হয়ে শুয়ে আছে। বললাম, কি ব্যাপার, এই অবস্থা কেন? হাবিব তখন বলল, এখানে অদ্ভুত এক জন্তু দেখেছি, একদম শেয়ালের মতো দেখতে না, আবার অন্যরকম না, 6টা পা। এরকম জন্তু এর আগে আমি কখনো দেখিনি। আমি বুঝতে পারছি না। তারপর তাকে নিজে বাড়ির কাছে আমি এগিয়ে দিয়ে আসলাম। এই সেই 6 পাওয়ালা জন্তু, যে জন্তু আমি মাঝে মধ্যেই দেখতে পাই। তবে রাত্রির বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগে আমার কাছে। সেই যখন ওকে প্রথম কুড়িয়ে পেয়েছিলাম, সেদিন থেকে এখন পর্যন্ত ওকে আমার স্বাভাবিক লাগে না। আমার মনে হয় না না থাক, এসব আমি কি ভাবছি। তারপর ওকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। পরের দিন ধুমধাম করে মীরার বিয়ে হলো। তারপর মীরা এখান থেকে চলে গেল। আমার সারাদিন কেমন কেন যেন একা একা লাগছিল। কারণ হচ্ছে এতদিন আমার সঙ্গে ও ছিল আর এখন নেই, বিষয়টা ভেবেই আমার খারাপ লাগছিল। আমি রাত্রির সঙ্গে গল্প করছিলাম। রাত্রি বলল, আপু কই গেছে? আমি বললাম, আপু গিয়েছে, আসবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও। রাত্রি তখন বলল, না আমি আপুকে ছাড়া খাবো না, আমার ক্ষুধা লাগেনি। আপুকে খুবই ভালোবাসে দেখেই বোঝা যাচ্ছে। তারপর বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুমিও খাও, তাহলে আমিও খাবো। মেয়েটা দেখতে খুবই সুইট। এত সুইট মেয়েকে যে কে রাস্তার মধ্যে এরকমভাবে ফেলে গিয়েছিল আমার সেটাই মাথায় আসে না। আস্তে আস্তে করে ও কত বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে কি রাত্রির উপর আমার বউ অত্যাচার করবে? অথবা আমি যখন দোকানে থাকলাম তখন দেখা গেল ওকে মারধর করলো? না না, আমি বিয়ে করব না। রাত্রি যতদিন না পর্যন্ত বড় হচ্ছে আমি এরকম ভাবেই থাকবো, আর ওকে না হয় আমার নিজের সন্তানের মতো করেই পালন করব। রাত্রির বয়স এবার 3 বছর পড়েছে। আজকে থেকে 3 বছর আগে এই সময়েই ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। যেদিন থেকে ওকে পেয়েছিলাম সেদিন থেকেই ওর বয়স আমি দিয়েছি 3 বছর। যদিও ওর বয়স একটু বেশি হবে, 3.5 বছরের বেশি হবে, তবে ওর বয়স 3 বছর। 3য়তম জন্মদিন আমরা পালন করলাম সবাই মিলে। সময় এরকম ভাবেই যেতে লাগলো। হঠাৎ করে এক রাত্রেবেলা আমি দেখতে পেলাম রাত্রির গায়ে আলো জ্বলছে। আলোটা দেখে আমি ভীষণ পরিমাণ ভয় পেয়ে গেলাম। ওর শরীর খারাপ করলো না তো? আমি উঠে সঙ্গে সঙ্গে ওকে ডাক দিতে উঠে পড়লো। বলল, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, না কিছু হয়নি, ঘুমা। ছোট্ট রাত্রি আস্তে আস্তে বড় হচ্ছিল আর কেমন যেন সবকিছু বদলে যাচ্ছিল। কারণ হচ্ছে আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতো সবসময়। যেমন ও যদি কোথাও বসে থাকতো, ওকে দেখে দূর থেকে কুকুরগুলো ঘেউ ঘেউ করতো, কিন্তু কাছে আসতো না। আবার গরুগুলো ওর কাছে আসতে চাইতো না। ও যদি ধরতে যেত তাহলে গরুগুলো ওর থেকে পালিয়ে বেড়াতো। আর রাত্রে সব থেকে আজব ঘটনা ঘটে।
ও কি করে ওই তাকের উপর উঠে এখন পর্যন্ত আমি জিজ্ঞেস করে ওর কাছ থেকে বের করতে পারিনি। ও একা একাই ওখানে উঠে যায় সেই ছোটবেলা থেকেই। আর এখন তো বড় হয়েছে, এখন তো বলার কোনো কিছুই নেই। এরকম করে 2 রাত কেটে গেল। আমি দেখতে পেলাম রাত্রির গায়ে এক প্রকার আলো জ্বলে। সেটা আগুনের মতো আলো নয়, এক ধরনের আভার মতো আলো, এবং কিছুক্ষণ বাদে নিভে যায়। বিষয়টা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আসলে বুঝতে পারলাম না কাহিনী কি হচ্ছে। এরকম করে সময় আরো বেশ খানিকটা গড়িয়ে গেল। হঠাৎ এক রাত্রেবেলা আমি দেখতে পেলাম আমার জানালার ধারে সেম ধরনের আলো চলছে। এত আলোকিত আলো আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি বাইরের দিকে তাকাতেই হঠাৎ করে আলোটা নিভে গেল। আমি দেখতে পেলাম রাত্রি আমার পাশে নেই। আমি দৌড়ে বাহিরে চলে আসলাম এবং চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে আমি কোথাও দেখছি না। হঠাৎ করেই দেখি ও উঠানে খেলা করছে। আমি বললাম, ভাইয়া তুমি এখানে খেলা করছো কিসের জন্য? এখন না রাত, এখন কি বের হতে হয়? এখন ঘুমাতে হয় না? তখন রাত্রি আমাকে বলল, ভাইয়া আমি ওই আন্টিটার সঙ্গে না খেলা করছি, আন্টিটা খুবই ভালো। আমি বললাম, কোন আন্টি? এখন রাত বাজে 2:30। এই 2:30 বাজে কোন আন্টি তোমার সঙ্গে দেখা করতে এসেছে আর খেলা করতে এসেছে? রাত্রি ওই জঙ্গলের দিকে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল কি যে, ওই তো আন্টিটা ওই দিকে চলে গেল। আমি বললাম, এত রাত্রেবেলা কি হতে পারে? সুমনা? না, সুমনা তো এত রাত্রেবেলা আসবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, ও দরজা খুললো কিভাবে? দরজাটা খোলা ছিল, দরজা খুলে ঘর থেকে বের হলো কিভাবে? এত বড় কাঠ তো ওর একার পক্ষে নামানো সম্ভব নয়। এই কাঠ নামিয়ে আবার সিটকারি খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়া, আসলেই তো আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি বললাম, ভাইয়া ঠিক আছে, হয়তো তুমি ভুল দেখেছো, চলো। তুমি দরজা খুললে কিভাবে? রাত্রি তখন আমাকে জানালো, দরজা তো আমি খুলিনি, দরজা ওই আন্টিটা খুলেছে। উনি না খুব ভালো, জানো, আমাকে এই চকলেটগুলো খেতে দিয়েছে। আমি দেখলাম অদ্ভুত ধরে দেখতে এক ধরনের মিষ্টান্ন। আমি বললাম, এই চকলেট তোমাকে কে দিয়েছে? এখনই ফেলে দাও, তোমাকে না বলেছি কারোর দেওয়া কোনো কিছু খাবা না তুমি। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর আমি ওকে নিয়ে ঘুমাতে গেলাম। আমি আসলে বুঝতে পারছিলাম না বিষয়টা ঘটছে কি। ও মাঝে মধ্যেই এখন ঘর থেকে এরকম ভাবে বেরিয়ে যায় একা একা, আবার ওর গায়ে আগুন জ্বলে। আবার বাহিরে যখন দেখি তখনও কেমন যেন অদ্ভুত লাগে। কেউ আমার বাসার আশেপাশে আমাকে নজর রাখছে না তো? আমি 2 দিন কাজে যাব না তাই ভাবলাম। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা এবং তার জামাই এসেছে। হাবিবকে অনেকদিন পরে দেখলাম। বললাম, কি অবস্থা ভাই? তোমাদের তো কোনো খবর নাই, খোঁজ টোজ দিলেও আসো না। গত ঈদেও বললাম কি যে আসতে, মীরাকে পাঠিয়ে দিলা, তুমি একা আসলা না। হাবিব বলল, ভাইয়া কাজের চাপ একটু বেশি, এই অবস্থায় আসলে আসাটা একটু টাফ হয়ে যায়, তবে আসবো। ঢাকা থেকে বাড়িতে আসাও তো একটা চ্যালেঞ্জিং বিষয় ঈদের সময়, তাই না? আমি বললাম, চ্যালেঞ্জিং বুঝি না, তবে আমি চলে যাব তোমরা যদি না আসো। তারপর মীরা বলল, হ্যাঁ তোরা তো যাইতে পারিস, কতদিন রাত্রিকে দেখি না, কত বড় হয়ে গিয়েছে। রাত্রির সঙ্গে সঙ্গেই দৌড়ে আসলো, বললো, মীরা আপু আমার জন্য কি এনেছো? মীরা ব্যাগ থেকে রাত্রির জন্য সবকিছু বের করে দিল। বললো কি যে, এই যে তোমার জন্য সবকিছু নিয়ে এসেছি, পুতুল, খেলনা, তারপর জামা কাপড়, জুতা। দেখো এই জুতায় লাইট জ্বলে। রাত্রি জুতাগুলো পেয়ে খুবই খুশি হলো। সব থেকে বেশি খুশি হয়েছে তার জন্য একটা ড্রেস নিয়ে এসেছে, সাদা রঙের ড্রেস। ড্রেসটা দেখে তার খুব বেশি পছন্দ হয়েছে। ড্রেসের পেছনে একটা ডানাও আছে। রাত্রির সঙ্গে সঙ্গেই সেই ড্রেসটা পরলো এবং সেই ডানাটাও পিঠে লাগালো এবং মাথায় সেই খোপাটাও পরলো। রাত্রি এসে বলল, ভাইয়া দেখো, এটা ওই আন্টিটার মতো, ওই আন্টিটাও এরকমই জামা পরেছিল, আমার খুবই পছন্দ হয়েছে। ছোট ছোট কণ্ঠে এটা বলার পর আমি আসলে কিছু বুঝতে পারলাম না। ওই আন্টিটার মতো মানে ওই আন্টিটা এরকম সাদা জামা এবং ডানা পরেছিল? বড় মানুষের তো এগুলো হয় না আপু, এগুলো তো ছোট মানুষের হয়, একদম পরি জামা। তারপর রাত্রি বলল, না না, আমি আন্টিকে দেখেছি তো, আন্টির সঙ্গে আমি প্রায়ই খেলা করি। আমি বললাম, কোন আন্টি? আমি আসলে বুঝতে পারলাম না। তখন রাত্রি বলল, ও তুমি চিনবা না, তাই বলে দৌড়ে চলে গেল মীরার কাছে। মীরা বলল কি যে, কি আমার ছোট্ট লিটল প্রিন্সেস, খুশি হয়েছে তো? রাত্রি ছোট ছোট কণ্ঠে বলল কি যে, হ্যাঁ খুশি হয়েছি, খুব সুন্দর হয়েছে। তাই বলে সে মীরার সঙ্গে ঘরের ভেতর চলে গেল। আমি বাহিরে বসে বললাম কি, আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, একটু বাজারের দিকে যাই। বাজার সদাই তো করতে হবে, না বলেই চলে এসেছো। রান্নাবান্না কিছু করিনি, কিন্তু গতকালকেই রান্না করেছিলাম, তাই 2 ভাই বোন মিলে খেয়েছি। এখন একটু বাজারের দিকে যাই, চলো। হাবিব তখন বলল, ভাইয়া তোমার যাওয়ার দরকার নেই, আমি বাজার সদাই করে নিয়ে এসেছি। তোমার বোন যা আমাকে আস্ত রেখেছে, দেখো এক ব্যাগ বস্তা ভরে বাজার নিয়ে এসেছে। আমি বললাম, তা ভালো হয়েছে, তবে এটা কিন্তু ঠিক না।
তুমি আসবা আগে মাত্র জানাবা, তাই না? আর বাজার সাথে করে আনছো কিসের জন্য? কিন্তু একদমই ঠিক কাজ না। সে মাথা নিচু করে বসে থাকলো। তারপর আমি বাহিরে গেলাম একটু কাজে, কারণ দোকানে তো যেতে হবে, ছুটি চেয়ে আসতে হবে। আমি সদর উপজেলায় গিয়ে বললাম কি যে আজকে তোমার ছুটি লাগবে, বাসায় মেহমান এসেছে। উনি কোনো কথা না বলে ছুটি দিয়ে দিল এবং কিছু টাকাও দিয়ে দিল। বললো কি যে এগুলো দিয়ে বাজার সদাই করিস। আমার যে মালিক উনি বেশ ভালোই, খুব ভালো বেতনও দেয় এবং খুব আদরও করে। সব মিলিয়ে আমাকে খুব বেশি বিশ্বাস করে, এটাই হচ্ছে বড় কথা। ওদিন বাড়িতে গিয়ে বেশ ভালো খাওয়া দাওয়ার আয়োজন হলো। অনেকদিন হলো ভালো খাবার দাবার রান্না করি না। মালিককে আমি বলেছি যে চাকরিটা ছেড়ে দিতে হবে, কারণ হচ্ছে ছোট বোন বাসায় একা থাকে, ওকে বেশিরভাগ দিনই আমি দোকানে নিয়ে আসি। কিন্তু এরকম দোকানে আনার পরে ও এটা ওটা ছড়াছড়ি করে। এর চেয়ে বরং ভালো হয় একটা বিয়ে করে ফেললে। কিন্তু বিয়ে করলে যদি ওকে অত্যাচার করে, এসব ভাবতে ভাবতে আমার দিনকাল যায়। মীরা বলল কি যে ভাইয়া এবার একটা বিয়ে করে নে না, ও একা একা থাকে বাসায়, তুই ওকে কতদিন আর দোকানে নিয়ে যাবি? ও শুনলাম নাকি দোকানে গিয়ে এটা ওটা ছড়াছড়ি করে, তোর মালিক নাকি তোকে বকছে। আমি বললাম কি যে আরে না, সমস্যা নেই, বিয়ে করে আনলে কেমন হয় না না হয় তার কোনো গ্যারান্টি আছে? দেখা গেল কি যে ওকে উল্টা আরো মারধর করে, ও তো আর বলবেও না আমাকে, তাই না? তারপর মীরা বলল তুই এরকম ভয় পাস কিসের জন্য? একটা বিয়ে করলেই তো পারিস। আমি যতদিন আছি একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিয়েই যাব, দেখিস। মীরার এই কথা শুনে আমি হাসলাম, বললাম কি যে ও হয়েছে, থাম, এতদিন পরে এসে পাকনামি করতে হবে না। 1 বছর পরে আসছিস, আর ওকে দেখছিস, ওর তো বড়ই হয়ে গেছে, এখন 6 বছর চলে ওর বয়স, অরিজিনাল বয়স 6 বছরের বেশি হবে। আর ও এখন নিজেটা নিজেই করতে পারে, বাড়িতে একাও থাকতে পারে, বুঝছিস? এখন কারোর দরকার নেই। ছোটবেলা থেকে যেহেতু পালতে পারছি, এখনো পারবো। তোরা এখান থেকে যা, সমস্যা নেই। মীরা বলল এখন তো খেদাইয়া দিবি, তাই না? এখন তো আমি পরের ঘরের, তোদের ঘর তো কেউ না। আমি বললাম কি যে হ্যাঁ সেইটাই। সবাই খিলখিল করে হাসাহাসি করলো। রাত্রি সবার মাঝখানে বসে খাচ্ছে। আজকে ওর মন খুব বেশি খুশি, কারণ হচ্ছে ওর আন্টি নাকি বলেছে ও আজকে রাত্রেও আসবে। আমি বললাম আপু, আন্টি আসলে আসুক, এখন ঘুমাতে হবে, চলো, আর গল্প শোনা যাবে না। রাত তখন 11:30 বাজে। গ্রামের 11:30 বাজে মানে অনেক রাত। বিদ্যুৎও নেই। ঘরের ভেতর আমি শুয়ে আছি এবং আমার পাশে রাত্রি শুয়ে আছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে 10টার দিকে। 11:30 বাজে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি রাত্রি ঘরে নেই। ঘরের দরজা প্রতিদিনকার মতো খোলা। আমি উঠে উঠানে গেলাম। আমি এবার রাত্রিকে ডাক দিলাম না। আমি দেখলাম সত্যি সত্যি রাত্রি যে জামাটা পরে আছে, পরিজামা, ঠিক একই ধরনের দেখতে একটা জামা পরে খুবই সুন্দরী দেখতে একটা মেয়ে রাত্রির সঙ্গে খেলা করছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এই সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে এসে আড়ালে লুকিয়ে পড়লাম এবং আড়াল থেকে দেখছি যে রাত্রি তার সঙ্গে একটা ছোট্ট ফুটবল নিয়ে খেলা করছে, যেটা কিনা মীরা তাকে এনে দিয়েছে। রাত্রির পায়ে মীরার এনে দেওয়া সেই লাইটিং জুতা, যেটা পরে দৌড়ালে লাইট জ্বলে। খুব সুন্দর লাইট জ্বলছে। কিছুক্ষণ বাদে বলটা গড়ে একদম দরজার কাছে চলে আসলো। রাত্রি এবং সেই মেয়েটা দরজার কাছে চলে আসলো। আমি মেয়েটাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। মেয়েটার পিঠে যে ডানাটা আছে সেটা আসলে লাগানো ডানা নয়, দেখে মনে হচ্ছে সত্যিকারের ডানা, এবং মেয়েটাকে দেখতে আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি যেন তার দিক থেকে চোখই সরাতে পারছিলাম না। কিন্তু আমার এটাই খটকা লাগতে শুরু করলো যে এই মেয়েটাকে, এবং প্রত্যেকদিন এসে রাত্রির সঙ্গে খেলা করে কি জন্য। আর আমার এখনই মেয়েটাকে ধরতে হবে, না হলে যদি আমার বোনকে নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে এই ঘর থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে রাত্রিকে কোলে তুলে নিলাম এবং কোলে তুলে নেওয়ার সাথে সাথেই মেয়েটাকে বললাম আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? এত রাত্রেবেলা আমার বোনের সঙ্গে কি আপনি কোথায় থাকেন? এটা বলার সঙ্গে সঙ্গেই মেয়েটা যেন চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে গেল। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এত সহজ হিসাব আমি বুঝতে পারছি না আসলে এই জিনিসটা কি ছিল। সঙ্গে সঙ্গে ভয়ে আমার গায়ে কাটা দিতে শুরু করলো। আমি বললাম রাত্রি, তোমাকে না বলেছি বাহিরের কারোর সঙ্গে মিশবে না, আর তুমি এই রাত্রেবেলা দরজার সিটকানি খুলে এর সঙ্গে দেখা করতে চলে এসেছো। তুমি জানো এটা তো ভূত ছিল, একটা ভূতের সঙ্গে তুমি খেলা করছো। তখন রাত্রি বলল না না ভাইয়া, এটা ভূত ছিল না, এটা একটা আপু ছিল। ওই আন্টিটা খুব ভালো, আমাকে সবসময় খুব আদর করে, আর সবসময় আমাকে চকলেট দেয়, সবসময় আমাকে ভালো ভালো গল্প শোনায়। তুমি তো আমাকে একদমই গল্প শোনাও না, আর ভালো ভালো খাবারও এনে দাও না। আমি বললাম আমরা যা ইনকাম করি, যেভাবে থাকি, যেভাবে খাই সেইগুলোই, তবে তুমি বাইরের কারোর সঙ্গে এখন থেকে মিশবে না, ঠিক আছে? আর রাত্রেবেলা একদমই বের হবে না। আর ওইটা একটা পিচাস ছিল, তোমাকে তুলে নিয়ে যাবে, তুমি জানো সেটা? রাত্রি বললো কি যে আন্টি অনেক ভালো, পিচাস টিচাস না। তারপর আমি ওকে ঘরের ভিতরে নিয়ে গেলাম, বললাম কি যে চুপচাপ এখানে ঘুমাও, ঠিক আছে? এখন তুমি বড় হয়েছো না,
তোমাকে যদি কেউ নিয়ে যায় তখন আমরা থাকবো কিভাবে বলো? তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? রাতে বলল, হুম, মীরাপুকে ছাড়াও থাকতে পারবো না। আমি বললাম, হ্যাঁ হয়েছে, তাই এই জন্যই তো বাইরে একা একা চলে যাও। তারপর ঠিক পরের দিন রাত্রেবেলার ঘটনা। আমি উঠে দেখি রাত্রি বিছানায় বসে আছে, আজকে কোথাও যায়নি। আমি দেখলাম ও কারোর সঙ্গে কথা বলছে, বিছানায় বসে বসেই বলছে, হুম, আজকে তোমার সঙ্গে আমি যাব না, আজকে ভাইয়া বকবে আমাকে। জানো তুমি গতকালকে আমাকে রেখে এভাবে চলে গেলা, ভাইয়া আমাকে কতখানি বকছে জানো? আমি তোমার সাথে যাব না, তুমি পচা, তুমি আমাকে রেখে চলে গেছো। তুমি ভাইয়ার সামনে কেন আসো না? আসলে কি হবে? আমি তোমাকে কতবার বলি। আমি উঠে চোখ ছানা বড় হয়ে গেল, আমি হতভম্ব হয়ে গেলাম। আমি শুধুমাত্র চোখটা খুলে ওদের কথোপকথন শুনছিলাম। মেয়েটা তখন বলল, হুম, পচা মামুনি, আসো আমরা বাইরে গিয়ে খেলা করি, তোমার ভাইয়া ঘুমাচ্ছে তো, কিছু টের পাবে না, তুমি আসো। তারপর রাত্রি বলো কি যে, তুমি তো অনেকদিন ধরেই এইগুলা করছো, আজকে আমার জন্য কি এনেছো তাই বলো। তারপর দেখলাম কি যে এক প্যাকেট মিষ্টি এগিয়ে দিল। সেই মিষ্টি যে মিষ্টিগুলো আমি রাত্রির হাতে সেদিনকে দেখেছিলাম। আমি বুঝতে পারলাম না, আমি ওদের কথোপকথন শোনার চেষ্টা করছিলাম। তারপর মেয়েটা বলল, আম্মু আসো, তুমি না ভালো লক্ষ্মী মেয়ে, আমার আম্মু আসো। তাই বলার সঙ্গে সঙ্গেই রাত্রি বিছানা থেকে নামতে যাবে এবং ও কোলে নিতে যাবে। আমি সঙ্গে সঙ্গেই মেয়েটার হাত খপ করে ধরে ফেললাম। বললাম, আপনি কে সেটা বলুন, আর ঘরের ভেতরে কিভাবে আসলেন? আপনি সত্যি সত্যি বলুন, আপনি কোনো পিচাস টিচাস নন তো? আমার বোনকে তুলে নিতে এসেছেন? মেয়েটা আমার হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু হাত ছাড়াতে পারছিল না। তারপর সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল কি যে, আমি কি সেটা আপনি চিনবেন না, তবে আপনি আমার হাত ছাড়ুন। আমি চাইলে মুহূর্তের মধ্যে আপনার এখান থেকে হাত গলিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আপনি আমার হাত ছাড়ুন, আমি সবকিছু বলছি। আমি বললাম, না, আমি আপনার হাত কোনোভাবেই ছাড়বো না, ছাড়লে আপনি আবার পালিয়ে যাবেন। আপনি আমাকে বলুন আপনি ঘরের ভেতরে কিভাবে আসলেন? হই হুল্লোড় শুনে মীরা চলে আসলো। আমি দেখলাম সত্যি সত্যি মেয়েটা ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে, এবং আমি তাকে এত শক্ত করে ধরেছিলাম, সে যে আমার হাত নাড়া দিল কখন, আর কখনই বেরিয়ে গেল, আর কখনই গায়েব হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে আসলো। মীরা এসে বলল কি যে, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের? তারপর বিছানার ওপর রাত্রি তখন বসেছিল, বলল কি যে, ওই যে আমার সেই আন্টিটা এসেছিল, সেটাকেই ভাইয়ার সঙ্গে কথা বলছিল, এর মাঝখানে ভাইয়া তার হাত ধরে বসে। মীরা বলল, কোন আন্টি? তারপর রাত্রি বলল, আরে বলেছিলাম না তোমাকে সেদিন ওই যে এক আন্টি আছে। তখন আমি সঙ্গে সঙ্গে উঠে মীরাকে বললাম কি যে, এখানে নিশ্চয়ই কোনো একটা 19-20 আছে। তুই বিশ্বাস কর, এরকম একটা মেয়ে প্রত্যেক দিন রাত্রিকে নিয়ে বাইরে যায় এবং তার সঙ্গে খেলা করে। আমি প্রথম দিন দেখে তো হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটা সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল ঘর থেকে, আর ঘরের দরজা তো বন্ধ ছিল, ঘরের কোথাও নেই। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি আসলে কি করব আর কি হচ্ছে এইসব আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না একদম। আর ওই জিনিসটা কি ছিল? আমার কি কোনো পীর ফকিরের কাছে যাওয়া উচিত? কোনো খারাপ জিনিস আমাদের উপর ভর করেছে, অথবা রাত্রিকে নিয়ে যেতে চায়? কিন্তু মেয়েটা এরকম ভাবে চলে গেল কিসের জন্য? আর ওইটা কি মেয়ে ছিল নাকি অন্য কিছু ছিল? এই কথা বলার পর মীরা বলল কি যে, আরে তুই কি দেখতে কি দেখেছিস, ঘুমা এখন, তুই সারাদিন কাজ কাম করিস, মেন্টাল স্ট্রেসে হয়তো হ্যালোসিনেশন হয় তোর। আমি বললাম, না এটা একদমই না, আমার না হয় হ্যালোসিনেশন হয় বুঝলাম, কিন্তু কিন্তু ওর প্রত্যেক মিনিটে কিভাবে কথা বলে। ইভেন আমি ও রাত্রেবেলা, তুই কালকে দেখিস, তোকে আমি আজকে কিছু বলবো না, তুই রাত্রে 2টা-2:30টার দিকে ঘুমাস না, জেগে থাকিস সারা রাত, ঠিক আছে? আর দেখিস যে কালকে কি হয়। এই বলে মীরা বলল কি যে, কালকে আমরা চলে যাচ্ছি, কালকে তো থাকবো না। আমি বললাম, তুই যাচ্ছিস ভালো কথা, কিন্তু এইখানে আসল ঘটনা কি সেটা তো জেনে যাবি, তাই না? এরকম একটা বিপদে ফেলে চলে যাবি। মীরা জানালো, আরে ওর অফিসের ছুটি নেই তো, অলরেডি 7 দিন হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি, অলরেডি 2 দিন এক্সট্রা ছুটি কাটিয়ে ফেলেছে, আরেকদিন যদি থাকি ওর চাকরি চলে যাবে। আমি বললাম, তুই ওকে পাঠিয়ে দে, তোকে দরকার হয় আমি নিজে গিয়ে ঢাকা পৌঁছে দিয়ে আসবো, আর আমরা না হয় 2-3 দিন থেকে আসলাম ঢাকা থেকে। তারপর মীরা বলল, আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে কথা বলে দেখি। তারপর আমিও ঘুমাতে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাঁচি আমার পাশে নেই, ও উঠানে খেলা করছে আর মীরা রান্না করছে। আমি উঠে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ বুঝতে পারছিলাম যে কেউ হয়তো ওকে নেবার জন্য আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। আমার মনে পড়ে গেল সেই প্রথম রাতের কথা, যে রাতে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম সেই মাঠের মাঝখানে। আমাকে 2টা অদ্ভুত দেখতে জন্তু রাস্তায় পথ আটকেছিল। ইভেন মীরা যখন একটু বড় হলো, কয়েকদিন আমি যখন তাকে নিয়ে আসলাম, এর মাঝে আমি কয়েকবার সেই জন্তুটাকে আমি দেখতে পেয়েছি।
আমার যতটুকু মনে হয় নিশ্চয়ই রাত্রিকে কোনো একটা জিনিস ওকে প্রোটেক্ট করে চলেছে সবসময়। আমি এখন পর্যন্ত দেখেছি ও এই যে বড় হয়েছে, 6-7 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত ওর গায়ে কোথাও কোনোদিন কাটেনি। সাধারণত ছোটবেলায় এমন হয় যে ছেলেপুলে একটু পড়ে টড়ে কাটে বা রক্ত বের হয়, কিন্তু এখন অবধি ওর গা থেকে আমি এক ফোঁটা রক্ত বের হতে দেখিনি। আসলে বিষয়টা কি, আমার কেমন যেন খটকা লাগতে শুরু করলো। আসলে কি হচ্ছে এইসব? আর হঠাৎ করেই 2-3 দিন আগে সেই অদ্ভুত দেখতে জন্তুটা আবার দেখতে পেয়েছি আমি। আসলে কি ঘটছে চারিদিকে কিছুই বুঝতে পারলাম না। আমি উঠে বাথরুমে চলে গেলাম, বসে গোসল করে এসে খেতে বসলাম। রাত্রিও আমার পাশে বসেছিল। আমি বললাম, আচ্ছা ভাইয়া, তুমি গতকালকে কি দেখেছো একটু বলো তো ওদের সবাইকে। রাত্রি তখন বলতে লাগলো, আমি তো ঘুমিয়েছিলাম, আন্টি এসে আমাকে ডাক দিল, তারপর বললো কি যে তোমার জন্য চকলেট নিয়ে এসেছে অনেকগুলো, আসো। আমি বাইরে যেতে যাব, তারপর মনে পড়লো যে ভাই আমাকে নিষেধ করছিল যেতে। আমি বললাম কি যে তারপর কি হলো? তারপর রাত্রি জানালো, তারপর আর কি, আমি তো আন্টির সঙ্গে কথাই বলছিলাম, তারপর তো তুমি উঠে আন্টিকে ধরে ফেললে। আমি মীরাকে বললাম, দেখ কি বলতেছে তোর বোন। মীরা বললো কি যে আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে দেখা যাবে, তবে হাবিব তো একটু পরে চলে যাবে, তুমি ওকে বাজারে এগিয়ে দিয়ে এসো, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওকে বাসে তুলে দিয়ে আসবো। ওকে বাসে তুলে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। আজকে রাত্রেবেলা সমস্ত কিছু দেখবো আসলে কি ঘটনা ঘটে। রাত তখন 12:30। আমি এবং মীরা ঘরের ভিতরে বসে আছি, মানে শোয়ার অভিনয় করে এক পাশে শুয়ে আছি আর কি। কিছুক্ষণ বাদে হঠাৎ করে জানালার কাছে দেখলাম একটা আলোকিত কিছু একটা বস্তু আমাদের ঘরের ভিতরে প্রবেশ করলো জানালা দিয়ে। আমি দেখি তো হতভম্ব, আর মীরার চোখও ছানা ভরা। আমরা দুজনেই জেগে আছি এবং সেই আলোটা আমার বিছানার কাছে এসে হঠাৎ করেই একটা মেয়েতে পরিণত হয়ে গেল। সেই মেয়েটা, যে মেয়েটা এই কয়দিন আমাদের রাত্রির কাছে আসে, আমি দেখতে পেলাম সে হঠাৎ করে আলো থেকে একটা মানুষে পরিণত হয়ে গেল। তারপর আমাদের রাত্রি হঠাৎ করেই বিছানা থেকে এক হাত উপরে উঠে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, রাত্রি এরকম হাওয়ায় ভাসছে কিভাবে? আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। মীরা চিৎকার দিতে যাবে, আমি তার মুখ চেপে ধরলাম, বললাম কি যে দেখতে থাক, কি হয় সেটা দেখ। তারপর সেই মেয়েটা রাত্রিকে কোলে নিয়ে বললো কি যে আম্মু চলো, আজকে আমরা খেলাধুলা করব, ঠিক আছে? আজকে আমরা এখানে না, অন্য একটা জায়গায় যাব। রাত্রির সঙ্গে সঙ্গে তার কোলে চলে গেল। আমরা দুজন দেখে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। এই জিনিসটা কি? আমি তখন আলবাত বুঝতে পারলাম এটা নিশ্চয়ই এমন কোনো কালো ছায়া যেটা কিনা রাত্রিকে নিয়ে যেতে চায়, আমাদের আদরের ছোট বোনকে নিয়ে যেতে চায়। আমি সঙ্গে সঙ্গেই ওইখান থেকে বেরিয়ে সেই মেয়েটার হাত আবার চেপে ধরলাম। মীরাও বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সে রাত্রিকে তার কাছ থেকে কোলের থেকে ছিনিয়ে নিয়ে নিজের কোলে নিল এবং বললাম, আপনি কে, আর আপনি আমাদের কাছে কি চান? আপনি কোনো মানুষ না, সেটা আমি বুঝতে পেরেছি, তবে আপনি আমাদের কাছে কি চাচ্ছেন দয়া করে বলুন, না হলে আপনাদের কিন্তু খবর আছে, আমি কিন্তু একদমই যেতে দিব না। রাত্রি বলল কি যে আন্টিকে ছেড়ে দাও ভাইয়া, আন্টি খুবই ভালো। আমি বললাম তুই চুপ থাক, আর তুই এরকম ভাবে হাওয়ায় ভাসছিলি কিভাবে? রাত্রি তখন বলল কি যে আমি ওইটা পারি, ছোটবেলা থেকেই পারি, আমি জানি না কিভাবে, তবে আমি একা একাই হাওয়ায় ভাসতে পারি। খানিকক্ষণ বাদে সেই মেয়েটা ওইখান থেকে সরে অন্য একটা জায়গায় দাঁড়ালো। আমি জানি যে তাকে আমি ধরে রাখতে পারবো না, কারণ সে কোনো একটা অদৃশ্য শক্তি আছে তার মধ্যে। খানিকক্ষণ বাদে সেই মেয়েটা আমার ঠিক 2 হাত সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাকে বলতে লাগলো, আপনাদেরকে হয়তো সমস্ত সত্য কথা বলার সময় এসে গিয়েছে, এখনই হয়তো বলতে হবে, না হলে আপনারা হয়তো আমাকে ভুল বুঝবেন। তারপর সেই মেয়েটা বলল কি যে আসলে আমি এক জিনের সন্তান, আমার নাম ইসাবেল, আমি হচ্ছি একটা পরী, একটা মেয়ে জিন। এই কথা শোনার পর আমার সঙ্গে সঙ্গে তো আগে বিশ্বাস ছিল, এবার সত্যি সত্যি বিশ্বাস হয়ে গেল এবং আমার গায়ের লোম তখনও দাঁড়িয়ে আছে এবং আমি কাঁপাকাঁপি করছি ভয়ে। আমি ভয় কখন পড়ে যাব, মীরা তো অলরেডি অজ্ঞান হয়ে খাটের উপর পড়ে গিয়েছে। এই কথা শোনার পর আমাদের সামনে একটা জিন দাঁড়িয়ে আছে এবং এরকম অনেক জিন আছে আমি দেখেছি যারা কিনা এরকম ভাবে মানুষ নিয়ে যায় তাদের পৃথিবীতে। আমি বললাম কি যে আপনি আমাদের পিছনে কেন লেগেছেন? আমাদের ছোট বোনকে আপনি কেন নিয়ে যেতে চান? ওকে আমরা কত আদর যত্ন করে ভালোবেসে বড় করেছি আপনি জানেন? আপনি তো জানেন না, ও যখন মাঠের মধ্যে পড়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন নিয়ে যেতেন, ওর জীবনটা বেঁচে যেত। তারপর সে মেয়েটা বলল কি যে আমি আসলে
একটা সত্য কথা বলতে চাই, সেই জন্যই আমি ওর সঙ্গে দেখা করতে আসি। আমি জানি ও যে এখানে থাকে, কবে থেকে, কোন মাঠের থেকে আপনি কুড়িয়ে নিয়ে এসেছেন এবং এতদিন কি খেয়েছে, আমি সব কিছুই জানি। সব কিছুই আমি নিজের চোখে দেখেছি, তাই না? আমি ওর সঙ্গে তো আজকে থেকে দেখা করতে আসি না। সেই যেদিন থেকে পেয়েছেন সেদিন থেকেই ও আমার সঙ্গে থাকে এবং আমি ওকে কত আদর যত্ন দিয়ে বড় করে তুলেছি। আপনি যখন দোকানে যেতেন ও তো প্রায় দিনই বাসায় একা থাকতো, তাই না? মীরা থাকতো তার কাজে, আমি ওকে লালন পালন করেছি, ওই আমার সঙ্গে খেলাধুলা করেছে। ইভেন আপনি যখন দোকানে থাকতেন তখনও কিন্তু ওর দিকে তেমন নজর দিতেন না, ওর সঙ্গে আমি খেলাধুলা করতাম। আপনি হয়তো জেনে কষ্ট পাবেন অথবা কি বলবেন আমাকে তা জানি না, তবে এটাই বাস্তব ঘটনা। কারণ হচ্ছে রাত্রি আসলে কোনো মানুষ না। আপনি যাকে রাত্রি নাম দিয়েছেন সে আসলে মানুষ না, সে হচ্ছে একটা জিনের সন্তান। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। মেয়েটা আমাকে বলতে লাগলো ও হচ্ছে আমার সন্তান, ওকে আমি আমার পেটে ধারণ করেছিলাম, তবে আমি লালন পালন করতে পারিনি। আমার ভয়ে একদম গা শিউরে উঠল। এটা কি বলছে মেয়েটা? কিন্তু আমার তখনই রাগ উঠল যখন আমি শুনলাম যে এটা তার সন্তান এবং সে এটাকে এরকম ভাবে রাস্তার মাঠের মাঝখানে ফেলে চলে গিয়েছিল। আমি ভয় থেকে বেশি তখন রাগে কাঁপছিলাম। আমি বললাম, কেন কেন আপনি ওকে রাস্তার মাঝখানে এরকম ভাবে ফেলে চলে গেলেন? আপনি জানেন সেদিনও কতটা কান্নাকাটি করছিল। মেয়েটা তখন বলল, আমি আসলে নিরুপায় ছিলাম, নিরুপায় না থাকলে কেউ আসলে এমনটা করতে পারে না। তবে আপনি একদমই ভয় পাবেন না, কারণ আমি ওকে নিয়ে যেতে এসেনি। আমি ওকে আপনার কাছ থেকে নিয়ে যাবো না কোনোদিন। তবে আমাকে শুধুমাত্র এতটুকু সুযোগ দিন যেন ওর সঙ্গে আমি দেখা করতে পারি, ওর সঙ্গে যেন আমি খেলা করতে পারি, কারণ আমার থেকে বেশি নিরাপদ ও আপনার কাছেই আছে। আপনার কাছেই হয়তো বেশি সুখে শান্তিতে থাকবে। তারপর আমি মেয়েটাকে বললাম, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? আপনি ফাজলামো করছেন? আপনি একটা জিন হয়ে। আমি প্রথম আপনাকে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন না বিন্দুমাত্র আপনার প্রতি ভয় হচ্ছে না, আমার ঘৃণা লাগছে। ঠিক তখনই মীরার জ্ঞান ফিরল। রাত্রি তখন ও বিছানার উপর বসে আছে, তার মীরা আপুকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে। মীরার জ্ঞান ফিরল, সে উঠে রাত্রিকে কোলে জড়িয়ে ধরল এবং সে যে জিন মীরা কিন্তু সেটা জানে না। মীরা তখন বলল কি যে, আপনি এখান থেকে চলে যান, আপনি একটা জিন, আমাদের কাছে কি চান? আপনি আমাদেরকে ক্ষমা করে দিন যদি কোনো ভুল করে থাকি। আমি তখন বললাম, মীরা তুই চুপ থাক, তুই এতক্ষণ অজ্ঞান ছিলি, তুই তো অনেক কিছু জানিস না। এই মেয়েটা বলছে এটা নাকি তার সন্তান। মীরা তখন বলল, কি বলছে এই মেয়েটা? ফাজলামি নাকি? তার সন্তান মানে? রাত্রিকে তো আমরা কুড়িয়ে পেয়েছিলাম এবং আমরাই লালন পালন করেছি, ওনার সন্তান হতে যাবে কিভাবে? আর উনি তো একটা জিন। মেয়েটা তখন বলল কি যে, হ্যাঁ আমি জিন এবং রাত্রি আমার সন্তান। আমি রাত্রিকে সেদিন বিপদে পড়ে ওই মাঠের মাঝখানে ফেলে গিয়েছিলাম। এই কথা শোনার পর মীরা বলল কি যে, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি আমাদের রাত্রিকে এমনি এমনি নিয়ে যেতে চান। আর রাত্রি মানুষ, ও কোনো জিনের বাচ্চা না, আমাদের সন্তান, আমাদের বোন। আমি ওকে সন্তানের মতো করে লালন পালন করেছি, এমনটা কোনোদিন আমি হতে দিব না। তাই বলে মীরা রাত্রিকে বুকের ভেতরে জড়িয়ে ধরল। মেয়েটা তখন সেখানে থাকা একটি চেয়ারের মধ্যে বসে পড়ল। আমি তখন বলছিলাম, আপনি এমনটা কেন করেছেন? আপনার নিজের সন্তানকে আপনি এভাবে ফেলে যেতে পারেন? এরকম কোনো মা হতে পারে না। মেয়েটা তখন বলল, হ্যাঁ পারে, যদি তার নিজের সন্তানের প্রাণ বাঁচানোর প্রশ্ন আসে তখন মায়েরাই সবকিছু পারে। মীরা বলতে লাগলো, আপনি তো আপনার সন্তানের প্রাণ বিপন্ন করে ফেলেছিলেন, বাঁচালেন কিভাবে? তারপর সেই মেয়েটা বলতে লাগলো, আপনি আমার সম্পূর্ণ ঘটনা শুনুন, তারপর আপনাদের যা মনে চায় আপনারা তাই করতে পারেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চান বলুন। রাত তখন 2টার বেশি হবে। মেয়েটা গল্প বলা শুরু করলো। সময়টা ছিল সে যখন অবিবাহিত ছিল সেই সময়ের ঘটনা। সে ওই এলাকার একজন প্রভাবশালী জিনের কন্যা ছিল এবং খুবই সুন্দরী একটা জিন। কিছুক্ষণ বাদে, তার কয়েকদিন বাদেই তাদের বাড়িতে একটা বিয়ের সম্বন্ধ আসলো এক জিনের সঙ্গে। সেই জিনটা আবার পেশায় ছিল ওই অঞ্চলের সবথেকে শক্তিশালী এবং প্রভাবশালী জিনেদের মধ্যে একজন, যে কিনা একজন শয়তান জিন ছিল। কোনোভাবেই আমি তাকে বিয়ে করতে চাইনি, কারণ হচ্ছে ওর সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। কারণ হচ্ছে লোকটা খুব সুবিধার না। তবে আমার বাবা সম্পত্তি এবং ক্ষমতার লোভে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়।
অনেকটা জোরপূর্বকই বিয়ে দিয়ে দেয়। আমি তাকে বিয়ে করতে চাইনি, এমনকি বিয়ের আগের দিন রাত্রেবেলা আমি পালিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু ওই শয়তান জিনটা এত বেশি শক্তিশালী যে পৃথিবীর অন্য প্রান্ত থেকে সে আমাকে ধরে নিয়ে আসে। আমি আমার এক খালার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেই খালার বাড়ি থেকে আমাকে ধরে নিয়ে আসে ওরা, তারপর এনে আমাকে বিয়ে দিয়ে দেয়। জিনটা আমার উপর বেশ অত্যাচার করত এবং সবসময় আমার উপর ক্ষেপে থাকতো। কেমন যেন অদ্ভুত সব আচরণ করতো। আমি যতই ভালো কাজ করতাম না কেন, আমার ভালো কাজের কোনো মূল্যায়ন সে দিত না, সবসময় আমার উপর চড়াও থাকতো। আমি বলতাম, আপনি এমন কেন করেন? আপনি ভালো হয়ে থাকতে পারেন না? আমি ওদের ওইখান থেকে চলেই আসবো, পালিয়ে চলে যাবো, এরকম অনেক সুযোগ খুঁজছিলাম। কিন্তু সুযোগ পাওয়ার আগেই আমার পেটে সন্তান চলে আসলো। আমার আর সুযোগ খোঁজা হলো না, কারণ আমি যদি এখান থেকে এই সন্তান নিয়ে পালিয়ে যাই, তাহলে এই সন্তানকে আমি লালন পালন করবো কিভাবে? আর ওর বাবার কথা জিজ্ঞেস করলে তখনও আমি বলবো কিভাবে, তাই না? আমি দাঁতে দাঁত কামড়ে সেখানে পড়ে থাকলাম। আমি আমার বাবাকে অনেকবার বলেছি, বাবা আমি বিয়ে করব না, কিন্তু আমার বাবাকে যখন আমি আমার দুঃখের কথা বলি, তিনি আমার কথা আসলে শোনেন না। তিনি সবসময় আমার প্রতি খুব বেশি নির্দয় ছিলেন। তারপর এরকম করে সময় কেটে গেল। নির্দয় থাকার কারণ হচ্ছে আমরা কয়েক বোন ছিলাম এবং আমার দুটো জিন ভাই আছে। আমার বাবার মোট 9টা সন্তান আর আমরা 7 বোন। সেহেতু এক মেয়েকে নিয়ে পড়ে থাকলে তো হবে না। মেয়ে দিয়ে যদি বিজনেস করা যায় তাহলে সেটাই তো তার জন্য উপকারী, তাই না? আর সে যদি এই কাবিলার সর্দার হয়ে যায় তাহলে তার জন্য আরো বেশি উপকারী। সেজন্য সে ভালো ভালো জিন দেখে, মানে শক্তিশালী এবং প্রভাবশালী জিন দেখে এই সব মেয়েদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন। আমিও পড়েছিলাম এরকম এক শয়তানের পাল্লায়। তারপর কি, আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি আরো বেশি রেগে গেলেন। কারণ হচ্ছে আমি কেন একটা মেয়ের সন্তান প্রসব করলাম, তাই নিয়ে তিনি আমাকে দিনরাত কথা শোনাতেন এবং মারধর করতেন। এবং আমার এই মেয়েকে তিনি মেরে ফেলতে চান, তিনি তার কাছে কোনোভাবেই রাখতে চান না। কারণ মেয়ে সন্তান তার নাকি পছন্দ না। সে একজন প্রভাবশালী লোক, তার ছেলে সন্তান দরকার। যদি জিন হয় তাহলে সে দল গঠন করতে পারবে, যার কারণে তিনি ছেলে চেয়েছিলেন। আমার সন্তান হওয়ার 2 মাসের মাথায় তিনি আরেকটা বিয়ে করে নিয়ে আসেন। আমার উপরে যেন অন্য ধরনের অত্যাচার পড়তে শুরু করে। আমি সমস্ত কাজ নিজেই করতাম, আর ওই মেয়েটা ছিল আরেক প্রভাবশালী জিনের সন্তান, মানে অন্য প্রভাবশালী জিনের মেয়ে। ওই মেয়েকে ও কিছু বলতো না, ও খুব আদর করতো, সবসময় দেখতাম মনি মনি করে কথা বলতো, কিন্তু শুধুমাত্র আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এটা কেন? কারণ আমার বাবা মাকে কিছু বলে না সেজন্য, নাকি আমরা গরিব বলে সেই জন্য? আমার দিন এরকম ভাবে খুব দুঃখে কষ্টে কাটছিল। তারপর একদিন দেখলাম ওরা 2 জন মিলে আমার সন্তানকে মাটি চাপা দিয়ে মারার সিদ্ধান্ত নিয়েছে, যে জ্যান্ত কবর দিয়ে দিবে এবং মাটির তলে পুঁতে ফেলবে। এটা শুনে কোনো মায়ের বুক কি আর শান্ত থাকে? আমি সঙ্গে সঙ্গে ওই রাত্রেবেলা আমার সন্তানকে কোলে মুড়িয়ে আমি এখান থেকে পালালাম। আমি আসলে বুঝতে পারছিলাম না যে কি করব। সর্বপ্রথম আমি আমার বাবার বাড়ি গেলাম। বাবাকে বললাম, বাবা তোমার নাতিকে তো ওরা মেরে ফেলবে, মেরে ফেলার প্ল্যান করেছে, সঙ্গে আমাকেও মেরে ফেলবে। আমাকে একটু জায়গা দাও তোমার বাড়িতে। কিন্তু আমার বাবা কোনোভাবে আমার কথা শুনলেন না। আমার মা অবশ্য আমাকে বলেছিল তুই থাক, কিন্তু আমার বাবা আমাকে সন্তান সহ বাড়ি থেকে বের করে দেয়, বলে কি যে তুই তোর শ্বশুর বাড়ি যা, তোর সঙ্গে আমার কোনো আর যোগাযোগ নেই। এরকম নির্দয় বাবা যে পৃথিবীতে হতে পারে আমি আমার বাবাকে না দেখলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। তারপর আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে আসি। অর্ধেক রাস্তা আসার পরে দেখি কি যে আমার স্বামী তার ওই স্ত্রীকে নিয়ে এবং আরো 2টো জিনকে নিয়ে আমার পিছু তাড়া করেছে। আমি সঙ্গে সঙ্গে এখান থেকে দৌড় দিলাম এবং বললো কি যে থাম, তুই থাম, না হলে তোকে আমি মেরে ফেলবো, তোদের 2 জনকে কিন্তু মেরে ফেলবো। আমি বললাম, মার, আমাকেও মেরে ফেল, আমি আর তোদের সঙ্গে থাকতে চাই না, আমি আমার সন্তানকে দূরে চলে যাব, আর না হয় 2 জনই মারা যাব। তারপর আমি ওকে নিয়ে পালালাম। আমি আর দৌড়াতে পারছিলাম না, কারণ হচ্ছে আমার শরীরের শক্তি ফুরিয়ে গিয়েছিল। আমি খুব দ্রুত গতিতে উঠছিলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে প্রায় অন্য প্রান্তেই চলে এসেছি। ঠিক তখনই আমি দেখতে পেলাম মাঠের মাঝখানে একটা ফাঁকা জায়গা এবং খুব সুন্দর একটা জায়গা আছে, যে জায়গায় আমি ওকে এখানে রেখে যদি যাই তাহলে কিছুক্ষণ বাদে এসে আমি নিয়ে যেতে পারবো। তাই চিন্তা করে আমি ওই মাঠের ওইখানে নামার সিদ্ধান্ত নিলাম। তারপর আমি মাঠের ওইখানে যে তাল গাছ আছে সেই তাল গাছের গোড়ায় আমি উপর থেকে নিচে নামলাম। নেমে সেখানে আমি ঝুড়িটা রেখে ওইখান থেকে আমি আবার পলায়ন করলাম। কারণ হচ্ছে ওরা আমার পিছন পিছন তখনও আসছিল। আমি ওদেরকে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমি ওদের থেকে গা ঢাকা দিতে পারি তাহলে এখানে আমি আবার ফিরে এসে আমার সন্তানকে নিয়ে যেতে পারবো।
তাই বলে আমি এখানে রেখে আমি চলে গেলাম। তখন ওরা আমার পিছু পিছু এসেছিল। ওরা ধরে ফেলে এবং ধরে জিজ্ঞেস করে যে সন্তানকে কোথায় লুকিয়েছিস। আমাকে অনেক মারধর করে দুজনে মিলে। তখন আমি কোনোভাবেই বলছিলাম না, কিন্তু যখন ওরা বলে কি যে সন্তানকে তো খুঁজে বের করবই, সে সাথে সাথে তোকেও মারবো, আর তুই যদি এখন বলে দিস তাহলে তো দুজনকে ছেড়ে দিব, এরকমভাবে লোভ দেখায় আমাকে। আমি তখন বলে দিই অমুক মাঠের ভিতরে আমি তাকে রেখে এসেছিলাম। খানিকক্ষণ বাদে আমি গিয়ে দেখতে পাই মাঠের মধ্যে সেই সন্তানটা নেই, সেটাকে তুমি তুলে নিয়ে হাঁটা শুরু করেছ। আমাকে তখন ওরা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তখন ওরা তোমার পিছনে লাগে। তোমার সামনে দুটো নেকড়ে সেজে তোমার সামনে গিয়ে ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কেন যেন তোমার কাছে ওরা যেতে পারছিল না। ওরা যতই তোমাকে হামলা করার চেষ্টা করছিল, কিন্তু কোনো একটা শক্তি ওদেরকে আটকে দিচ্ছিল। সেটা কি শক্তি ছিল আমি আসলে বুঝতে পারছিলাম না। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম এবং তুমি ওখান থেকে চলে গেলে। চলে যাওয়ার পরে তুমি বাসায় চলে গেলে। আমি দেখলাম আমার সন্তানকে আমার থেকে বেশি আদরে তোমরা রেখেছ। এক রাতে তোমরা ওকে নিয়ে যে পরিমাণ মাতামাতি করলে, আমি আমার জীবনে কোনোদিন হয়তো ওকে এত বেশি আদর করতে পারিনি, অথবা এত বেশি আদর হয়তো পাইনি। তারপর আমি দূর থেকে দেখতে লাগলাম। ঠিক তখনই আমার সেই হাজবেন্ড এবং তার দ্বিতীয় বউ চলে আসে। এসে আমাকে বলে কি যে তুই এখানে কি করছিস, আর ওকে তো আমি দেখে নিব, একটা মানুষের বাচ্চা হয়ে আমি ওর কাছে কেন যেতে পারছি না, এটাই বলতে লাগলো। তারপর আমি দূর থেকে দেখলাম তোমার গলায় এবং হাতে তাবিজ বাঁধা রয়েছে। এই তাবিজটাই ওদেরকে তোমার কাছে আসতে দিচ্ছিল না এবং তো কোনোভাবেই আমার সন্তানকে কোনোভাবেই এখান থেকে নিয়ে যেতে দিচ্ছিল না। তারপর আমি ভাবলাম আমার এই সন্তানটা তোমার কাছে সব থেকে বেশি নিরাপদে থাকবে এবং তোমার কাছেই ও থাকবে। যদি কোনোদিন কোনো বিপদে পড়ে তাহলে হয়তো আমি তোমাদেরকে দেখা দিব, কিন্তু আমার সন্তানকে তোমাদের কাছ থেকে আমি কখনো নিয়ে যাব না। আমি তোমাদের সঙ্গে পারলে এসে থাকবো। কিন্তু সেই দিনটা হয়তো আর আসেনি। এরপরে ও অনেকভাবেই তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তোমার কাছে কিংবা তোমাদের এই বাড়ির ভেতরে ওরা প্রবেশ করতে পারেনি। কারণ হচ্ছে তুমি হচ্ছে আল্লাহর একজন নেক এবং সৎ বান্দা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সবসময় আল্লাহর পথ অনুসরণ করো, কোরআন তিলাওয়াত করো, এবং তোমার হাতে এই গায়েবী যে তাবিজটা আছে, এই তাবিজটাই তোমাকে এখনো রক্ষা করে চলেছে। ওরা এখনো চাই এই সন্তানকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তো ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো না। আমি যদি ওকে এখান থেকে কোনোভাবে নিয়ে যাই তাহলে ওরা মেরে ফেলবে, আর আমিও ওইখান থেকে এখানে আর আসতে পারবো না। কারণ হচ্ছে আমার তো আর জীবনে কিছু নেই। আমি তো এখন এরকমভাবেই ঘুরে বেড়াই। আমার ওই সন্তানের স্বামীর সঙ্গে অবশ্য এখন আমি থাকি না, ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। ও এখন একাই থাকে। আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমি এখানে একটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘরের ভিতরে একা একাই বসবাস করি। মাঝে মধ্যে যখন আমি এখানে আসি তখন ওকে আমি দেখে যাই, কারণ আমার নিজের সন্তান তো, তাই না? আমি কোনোদিনও ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো না, কারণ ওকে যদি আমি এখান থেকে নিয়ে যাই তাহলে ওরা মেরে ফেলবে আমার সন্তানকে। ও এখানে নিরাপদে আছে, তোমাদের কাছে আছে। তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদের ক্ষতি করতে এসেছি, তোমাদের নিয়ে যেতে এসেছি, কিন্তু বিশ্বাস করো আমার সন্তান যদি এখানে থাকে তাহলে ও বেঁচে থাকবে। তোমরা অনেক ভালো মানুষ, আমি আমার জীবনে কোনোদিন এরকম ভালো মানুষ দেখিনি। তোমরা আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছো এখন পর্যন্ত। আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। মীরাও কান্না করে দিয়েছে এবং রাত্রি নিজেও জেনে গিয়েছে যে তার আসল মাকে। রাত্রি তখন বলল, আপু উনি কি আমার মা? আমি বললাম, রাত্রি এদিকে আসো আপু। রাত্রি বিছানা থেকে নেমে আসলো, বললো কি যে উনি হচ্ছে তোমার মা। তোমাকে বলেছিলাম না তোমাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, উনি তোমাকে আমাদের কাছে রেখে গিয়েছিল, উনি তোমার মা। তারপর রাত্রি বলল, না আমি ওনার কাছে যাব না, উনি আমার মা হলে আমাকে এরকমভাবে একা একা ফেলেছে কেন চলে গিয়েছিল? আমি রাত্রিকে বললাম, তুমি শুনলে না তোমার আম্মু কি বলল? উনি তো তোমাকে বলল যে উনি কেমন বিপদে পড়ে নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচিয়েছে। যাও আম্মুর কাছে যাও। তারপর রাত্রি তার মার কাছে গেল। তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি এক বিভৎস চিত্র দেখে এই চোখে জল চলে আসলো। তারপর সেই বুড়ি মেয়েটা বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। মানুষ আসলে খুব খারাপ হয়, সঙ্গে জিনোরা। আমি মানুষকে দেখেছি, অনেক মানুষের সঙ্গে মিশেছি এর আগেও, কিন্তু আপনার মতো মানুষ আমি কখনো দেখিনি। আপনি আসলে খুব ভালো একজন মানুষ। আমি বললাম, না আপনি বরঞ্চ অনেক বড় ভালো একজন জিন, এবং আপনি জীবনে অনেক কষ্ট করেছেন।
তবে আপনাকে যদি আমি একটা কথা বলি সেটা কি আপনি রাখবেন? মেয়েটা তখন জানালো, কি কথা বলুন। আমি এবং মীরা দুজনে কথা বলে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি বললাম কি যে আপনি চাইলে এখন থেকে আমাদের বাড়িতে থাকতে পারেন, কারণ হচ্ছে রাত্রির একজন মা সত্যিই প্রয়োজন। ও অনেক সময় এরকমভাবে কান্নাকাটি করে মীরাপুর জন্য, কিন্তু মীরা তো সবসময় এখানে থাকে না। আপনি যদি ওর সঙ্গে এখানে থাকেন তাহলে হয়তো ও তার মাকে পাবে এবং আপনার কোনো ক্ষতি হবে না। আর যতদিন পর্যন্ত আল্লাহর কালাম আমার মাথার মধ্যে আছে এবং আমার সঙ্গে আছে, ওই জিনটা কোনোদিন আপনার বা আমার কোনো ক্ষতি করতে পারবে না। মেয়েটা তখন আরো জোরে কান্না করে দিল, বলল কি যে আপনাকে অনেক শুক্রিয়া, তবে আমার মনে হয় না যে ও আর কোনোদিন আমাদের পিছনে লাগতে আসবে, কারণ হচ্ছে ওর আর এসব নিয়ে হয়তো কোনো কিছু মনেই নেই। এরপর থেকে সেই পরি মেয়েটা আমাদের সঙ্গে থাকতে লাগলো। আমাদের দিন সুখে এভাবেই কাটতে লাগলো। আস্তে আস্তে রাত্রি বড় হতে লাগলো। রাত্রি যে সত্যি সত্যিই একটা জিনের সন্তান সেটা এখন আমার সত্যি সত্যি বিশ্বাস হয়, এবং এই মেয়েটা কত ধরনের অত্যাচার সাফার করেছে সেটাই ভেবে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যি আমার কাছে খুবই খারাপ লাগলো। তবে রাত্রিকে যে আমি এরকমভাবে লালন পালন করতে পেরেছি এবং এই মেয়েটাকে আশ্রয় দিতে পেরেছি, এটাই আমার কাছে খুব প্রাপ্তির বিষয়। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুখে শান্তিতে এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি। হয়তো ওরা জিন, ওরা অনেক বছর বাঁচবে, তার আগেই হয়তো আমি মারা যাব, হয়তো ওরা একটা সময় এখান থেকে চলে যাবে, কিন্তু ওর স্মৃতি তো এই বাড়িতে থেকে যাবে, তাই না? প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আমাদের চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমার কণ্ঠের সমস্যা হয়েছে অনেকদিন যাবতই, অনেকে হয়তো জানেন বিষয়টা, তবুও কিন্তু আপনাদের জন্য আমি নিয়মিত গল্প নিয়ে আসি। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।